আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের পড়াবো হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলি চিত্রসহ তোমাদেরকে সহজ সরলভাবে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই প্রশ্নটি তোমাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে 5 নম্বরে, যে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। তা এছাড়াও 3 নম্বরের প্রশ্ন আসতে পারে যে কিভাবে সার্ক গঠিত হয়, কিভাবে অ্যারেট গঠিত হয়, কিভাবে এরিটি গঠিত হয়, কিভাবে করি হ্রদ গঠিত হয়, রসে মতানে কিভাবে গঠিত হয়, ক্র্যাক টেল কিভাবে গঠিত হয়। যাই হোক, এগুলো এখন আমি তোমাদেরকে ছবি এঁকে এঁকে সুন্দরভাবে বোঝাচ্ছি, তোমরা কিন্তু সঙ্গে থাকো, ঠিক আছে। প্রথমে হিমবাহটা কি আমরা একটু জেনে নেব। হিমবাহ হচ্ছে বরফের একটা চাই বা স্তূপ, যেটা পার্বত্য অঞ্চল থেকে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসে বা কোনো মহাদেশীয় অঞ্চলে ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয়। পার্বত্য অঞ্চলেই হিমবাহের ক্ষয়কাজটা প্রাধান্য পায় এবং এখানে সীমাবদ্ধ থাকে। তাই পার্বত্য অঞ্চলে এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে যে পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট বা হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি তোমরা চিত্রসহ বর্ণনা করো। তা সেক্ষেত্রে এই উত্তরটা সেমই হবে, তোমরা একটু দেখতে থাকো। যে প্রথম ভূমিরূপে আমরা চলে যাব। হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে প্রথম ভূমিরূপ সেটা হচ্ছে সার্ক বা করি। আমি এখন তোমাদেরকে ছবি এঁকে এটাকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা দেখো। তা বন্ধুরা, তোমরা দেখো এই যে চিত্রটা আমি অঙ্কন করেছি, সেই চিত্রটাতে আমরা দুই পাশে দুটো অবনত অঞ্চল দেখতে পাচ্ছি, যেটা বেসিনের মতন বা উপত্যকার মতন। এই যে দুটো বেসিন বা উপত্যকা, এটাই হচ্ছে সার্ক বা করি, ঠিক আছে। ফরাসি ভাষা এটা হচ্ছে সার্ক এবং ইংরেজি ভাষায় এটাকে করি বলা হয়। যাই হোক, হিমবাহের ক্ষয়কাজের ফলে পার্বত্য অঞ্চলে যখন অবনত বা উপত্যকার মতো যে ভূমি সৃষ্টি হয়, সেই উপত্যকাকে বলা হচ্ছে বা ভূমিকে বলা হচ্ছে সার্ক বা করি। এটা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। আমি তোমাদের একটু পরে বোর্ডে একটা চার্ট দিয়ে দেবো, সেই চার্টটা তোমরা দেখে নাও যে কোন দেশে কি নামে পরিচিত। তাহলে এখন আমরা জানবো যে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট সার্ক বা করি, সেটা হচ্ছে আমি বললাম সরার মতো হতে পারে, সেটা নৌকার যে মধ্যবর্তী অঞ্চল নিচু সেই অঞ্চলটার মতো হতে পারে, অথবা আরামকে দ্বারা, সেই আরামকে দ্বারার মতন কিন্তু হয়। অনেকে আবার এটাকে হাতল ছাড়া ডেক্সিয়ারের মতন বলে থাকে। তাহলে এই যে ভূমিরূপটা তোমরা দেখছো, এই ভূমিরূপের কিন্তু তিনটি অংশ। প্রথমে একটু খেয়াল করো, এই যে পেছনের দিকটা যে খাড়া অংশটা, এটাকে বলা হচ্ছে খাড়া দেওয়াল বা মস্তক দেশ বা খাড়া দেওয়াল, এবং মাঝখানের যে সরার মতো অংশটি বা অবনত অঞ্চল, বেসিন বা অবনত অঞ্চল। এবং সামনের দিকে যে উঁচু ঢিবির মতন অংশ, যখন সার্কের বৈশিষ্ট্য দেবে তখন কিন্তু এই তোমাদের এই তিনটি লিখতে হবে, যে পেছনের দিকটা খাড়া দেওয়ালের মতন, মাঝখানেরটা হচ্ছে অবনত অঞ্চল এবং সামনের দিকটা হচ্ছে একটু উঁচু ঢিবির মতো। এই যে মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অংশে যেটা অবনত অঞ্চল, এই অবনত অঞ্চলে যখন হিমবাহ গলা জল জমে যাবে বা হিমবাহ গলা জল থাকবে এখানে, তখন সেই হিমবাহ গলার জলে পরিপূর্ণ যে বেসিন বা উপত্যকা অঞ্চল, তাকে বলা হবে করি হ্রদ বা টার্ন, ঠিক আছে। এটাকে বলা হবে করি হ্রদ বা টার্ন। এখানে যখন জল থাকবে তখন তাকে বলা হবে করি হ্রদ বা টার্ন। যাই হোক, তাহলে আমরা দেখলাম করি বা সার্ক কিভাবে গঠিত হয়। এবার আমরা দেখে নেব যে দুটো করি বা সার্কের মাঝখানে যে উঁচু ফলার মতন অংশটা বা তীক্ষ্ণ একটা বিভাজিকা দুটো করিকে আলাদা করেছে, সেই বিভাজিকাটাকে কি বলা হয়। এই যে মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ উঁচু যে একটা অংশ, যেটাকে দুই পাশে দুটো করি বা সার্ক অবস্থান করছে, এই করি বা সার্কের মাঝখানের যে উঁচু অংশটা বা দেওয়ালের মতন দাঁড়িয়ে রয়েছে, সেই যে অংশটা, একে বলা হচ্ছে এরিটি বা অ্যারেট। এরিটি বা অ্যারেট, অনেক বইতে অ্যারেটও বলা হয়। যাই হোক, এই মাঝখানে উঁচু অংশটাকে তাহলে অ্যারেট বা এরিটি বলা হচ্ছে। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে কিভাবে সার্ক গঠিত হয় এবং কিভাবে অ্যারেট গঠিত হয়। তাহলে দুটো ভূমিরূপ তোমরা কিন্তু জেনে গেলে। এখন তোমরা দেখে নাও এই সার্ক বা করি কোন দেশে কি নামে পরিচিত। আমি তোমাদের একটা চার্ট এখানে দিচ্ছি, তোমরা সেটাকে স্ক্রিনশট করে নিতে পারো বা তোমরা এটাকে খাতায় নোট ডাউন করে নিতে পারো। তাহলে বন্ধুরা, তোমরা একটু দেখে নাও, আমি তোমাদের জন্য একটা চার্ট তৈরি করেছি যে
এই সার্ক বা করি কোন দেশে কি নামে পরিচিত? এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন পেয়ে যাবে, তাই এটাকে কিন্তু গুরুত্ব দিয়ে তোমরা খাতায় লিখে রাখো বা নোট ডাউন করে রাখো। দেখো, স্কটল্যান্ডে এটা কোরি নামে পরিচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু এটা কোরি নামে পরিচিত। এটা আমি লিখিনি, তোমরা লিখে নিও যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্কটল্যান্ডে এই সার্কটা কি নামে পরিচিত? এটা কোরি নামে পরিচিত। এবং ফ্রান্সে এটা সার্ক নামে পরিচিত, এবং জার্মানিতে এটা কার নামে পরিচিত, এবং ওয়েলসে কুম নামে পরিচিত, আর জাম্বিয়ায় কম্বি নামে পরিচিত। তাহলে তোমরা এগুলো জেনে নিলে যে কোন দেশে সার্ক বা করি কি নামে পরিচিত। এবার আমরা পরের ভূমিরূপে চলে যাব। পরের ভূমিরূপটা হচ্ছে ক্র্যাগ অ্যান্ড টেল। এই দেখো, আমি ছবি করেছি তোমাদের জন্য। এই ছবিতে আমরা যে ভূমিরূপটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্র্যাগ অ্যান্ড টেলের ভূমিরূপ বা চিত্র। তা এই ক্র্যাগ এবং টেল কিভাবে তৈরি হয় তোমরা একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। হিমবাহ প্রবাহ পথে যদি কোনো কঠিন শিলা অবস্থান করে, ভালো করে একটু শুনবে, যে হিমবাহ প্রবাহিত হচ্ছে, ধরো এদিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে এবং সেই প্রবাহ পথে যদি কোনো কঠিন শিলা পড়ে বা বাঁধে, তাহলে কি হবে? হিমবাহ প্রবাহ পথে সেই কঠিন শিলাকে হিমবাহটা ক্ষয় করবে, অর্থাৎ যে দিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে যে সেই দিকটাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল। তাহলে বন্ধুরা, তোমরা দেখছো যে হিমবাহের প্রবাহ পথে যদি কোনো কঠিন শিলা অবস্থান করে, তাহলে কি হবে? সেই কঠিন শিলা যে পাশ দিয়ে হিমবাহটা প্রবাহিত হচ্ছে সেই কঠিন শিলার সেই পাশটা কিন্তু কিছুটা হলে ক্ষয়প্রাপ্ত হবে, এবং সেই পাশটাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল, অর্থাৎ এই পাশটাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল। এবং হিমবাহ যে দিক থেকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকটাকে বলা হচ্ছে অনুবাদ ঢাল। তাহলে কি হবে? যখন হিমবাহটা এদিক থেকে প্রবাহিত হয়ে আসছে, তখন হিমবাহের সঙ্গে বাহিত নুড়ি বালির সঙ্গে ঘর্ষণের কারণে এই দিকটায় কিছুটা ক্ষয়প্রাপ্ত হবে হিমবাহের আঘাতে বা হিমবাহ বাহিত নুড়ি বালির সঙ্গে ঘর্ষণের কারণে এই দিকের এই যে কঠিন শিলা তার কিছুটা অংশ ক্ষয়প্রাপ্ত হবে। কিন্তু এই যে কঠিন শিলা, এই শিলার বিপরীত পাশে যে কোমল শিলা অবস্থান করছে, সেই কোমল শিলা কিন্তু এই হিমবাহের ক্ষয়ের আঘাত থেকে রক্ষা পাবে। এটা হচ্ছে হিমবাহের প্রবাহের পথ, হিমবাহের প্রবাহ এদিক থেকে প্রবাহিত আসছে। কিন্তু এই যে কঠিন শিলার এটা হচ্ছে কঠিন শিলা, এই কঠিন শিলার বিপরীত পাশে যে কোমল শিলা অবস্থান করছে, সেই কোমল শিলা কিন্তু হিমবাহের কারণে ক্ষয়প্রাপ্ত হবে না। তাহলে কি হবে? এই কঠিন শিলার পাশে বা পেছনে সেই কোমল শিলাটা লেজের আকারে অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করবে এবং সেটা দেখতে অনেকটা লেজের মতন হবে। তাই এই ভূমিরূপটাকে বলা হবে টেল বা পুচ্ছ বা লেজ। তাহলে কঠিন শিলার বিপরীত পাশে যে লেজের মতো বিস্তৃত কোমল শিলা অবস্থান করছে বহুদূর পর্যন্ত, সেই কোমল শিলাকে বলা হচ্ছে টেল বা পুচ্ছ। আর এই যে কঠিন শিলা, এই কঠিন শিলাটাকে বলা হবে ক্র্যাগ। তাহলে বন্ধুরা, আমি আরেকবার বলছি, তোমরা একটু ভালো করে শোনো। হিমবাহের প্রবাহ পথে যদি কোনো কঠিন শিলা অবস্থান করে, তাহলে সেই কঠিন শিলার পেছনে যে নরম শিলা অবস্থান করছে, সেই নরম শিলাটা হিমবাহের ক্ষয়ের হাত থেকে রক্ষা পাবে, এবং ক্ষয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেটাকে হবে বহু দূর পর্যন্ত লেজের আকারে বিস্তার লাভ করবে। সেই লেজের আকারে বিস্তৃত ভূভাগকে বা ভূমিরূপকে বলা হচ্ছে টেল বা পুচ্ছ। এবং যে কঠিন শিলাটা অবস্থান করছে, সেই কঠিন শিলাটাকে বলা হচ্ছে ক্র্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে হিমবাহের প্রবাহ পথে ক্র্যাগটা কিছুটা ক্ষয়প্রাপ্ত হলেও টেলটা কিন্তু ক্ষয়ের হাত থেকে রক্ষা পাবে। এইভাবে যে দুটো ভূমিরূপ তৈরি হলো, একটা হচ্ছে ক্র্যাগ, একটা হচ্ছে টেল বা পুচ্ছ, একেই বলা হচ্ছে ক্র্যাগ অ্যান্ড টেল। তাহলে এটা আমরা যখন চিত্র করব এইভাবে কিন্তু আমরা লিখে দেব, ক্র্যাগ ও টেল। তাহলে বন্ধুরা, তোমাদের ক্লিয়ার হলো আশা করি। তারপরেও যদি তোমাদের কোথাও ডাউট থেকে থাকে তাহলে তোমরা বলবে, আমি পরবর্তীকালে তোমাদের আবার এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এর পরের ভূমিরূপে আমরা চলে যাব। পরের ভূমিরূপটা হচ্ছে রসে মতানে। তাহলে এবার বন্ধুরা আমরা চলে আসবো পরের যে ভূমিরূপ, সেটা হচ্ছে রসে মতানে। দেখো, আমি বোর্ডে তোমাদের জন্য ছবি করেছি, এই যে এটা হচ্ছে রসে মতানের ছবি। এবার আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে এই রসে মতানে ভূমিরূপটা গঠিত হলো। অনেক সময় একটা 2 নম্বরে বা 3 নম্বরের প্রশ্ন আসে যে রসে মতানে ভূমিরূপ কিভাবে গঠিত হয়, অথবা হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে কোনো প্রধান 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করে, এভাবে প্রশ্ন আসতে পারে, তার মধ্যেও তোমরা এটাকে ঢোকাতে পারো। যাই হোক, তোমরা দেখে নাও যে কিভাবে রসে মতানে তৈরি হয়।
তাহলে হিমবাহের প্রবাহ পথে যদি কোনো কঠিন শিলা থাকে এবং সেই কঠিন শিলার উপর দিয়ে যদি হিমবাহ প্রবাহিত হয়, অর্থাৎ এই যে কঠিন শিলাটা দেখতে পাচ্ছ, এই কঠিন শিলার উপর দিয়ে যখন হিমবাহটা প্রবাহিত হয়ে এই পাশে আসবে, তখন কি হবে, হিমবাহের যে প্রবাহের দিক, অর্থাৎ যে দিক থেকে হিমবাহটা প্রবাহিত হয়ে আসছে সেই প্রতিবাদ ঢালটা বা প্রতিবাদ দিকটায় বা প্রবাহের দিকে কি হবে, এই যে অবঘর্ষণ ক্ষয়ের দ্বারা, হিমবাহের ক্ষয়ের দ্বারা বা অবঘর্ষণ ক্ষয়ের দ্বারা কি হবে, এই দিকটা মসৃণ এবং চকচকে হবে এবং আঁচড় কাটা দাগযুক্ত হবে। যেহেতু এখান থেকে হিমবাহটা প্রবাহিত হবে, কিন্তু এটা অনেকটা মসৃণ হবে এই পাশের ভূমিরূপটা। এবং যখন হিমবাহটা প্রবাহিত হয়ে এই বিপরীত পাশে আসবে, হিমবাহের প্রবাহের বিপরীত পাশে অর্থাৎ অনুবাদ ঢালে আসবে, তখন কি হবে, এই হিমবাহের যখন প্রবাহিত হয়ে নিচের দিকটায় নামবে, তখন কি হবে, এই হিমবাহের ঘর্ষণের কারণে বা আঘাতের বা চাপের কারণে কি হবে, এখান থেকে যে বিভিন্ন পাথরখণ্ড, সেই পাথরখণ্ড উপরে আসবে বা উৎপাটিত হয়ে আসবে। এই কারণে এই দিকটা অর্থাৎ হিমবাহের প্রবাহের বিপরীত দিকটা কি হবে, হিমবাহের ক্ষয়কাজের ফলে এই দিকটাকে তোমার সৃষ্টি হবে হচ্ছে এব্রোখেব্র ভূমিরূপের সৃষ্টি হবে। ঠিক আছে, যেহেতু উৎপাটন প্রক্রিয়ায় এই ভূমিরূপটা তৈরি হচ্ছে, তাই এটা কিন্তু মসৃণ হবে না, এখানে এব্রোখেব্র ভূমিরূপ তৈরি হবে। ঠিক আছে, আর এই দিকটা হবে মসৃণ। যাই হোক, এইভাবে যে ভূমিরূপটা গঠিত হচ্ছে, এই ভূমিরূপটাকে বলা হচ্ছে রসে মতানে। চিত্র বলে এইভাবে তোমরা কিন্তু অবশ্যই লিখে দেবে, রসে মতানে। এই যে রসে মতানে, এটা দেখতে দূর থেকে মনে হয় যেন একটা ভেড়া শুয়ে আছে এবং তার মাথাটা যেরকম দেখতে মনে হয়, ঠিক সেরকম ভাবে এই ভূমিরূপটাকে দেখতে মনে হয়। তাই ভূবিজ্ঞানী শশার 1804 সালে এই ভূমিরূপটার নামকরণ করেন এবং অনেকে একে এই ভূমিরূপটাকে শিপরক ভূমিরূপ বা ভেড়ার মাথাও বলে থাকে। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে রসে মতানে ভূমিরূপটা কিভাবে গঠিত হয়। আরেকবার আমি বলছি, তোমরা একটু ভালো করে শোনো। হিমবাহ প্রবাহ পথে কঠিন শিলা অবস্থান করলে সেই কঠিন শিলার উপর দিয়ে যখন হিমবাহটা প্রবাহিত হবে, প্রবাহের সময় অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা হিমবাহের প্রবাহের দিকটা বা প্রতিবাদ ঢালটা কি হবে, মসৃণ হবে, চকচকে হবে এবং আঁচড় কাটা দাগযুক্ত হবে। এবং তার বিপরীত পাশে উৎপাটন প্রক্রিয়ায় এব্রোখেব্র যে ভূমিরূপটা তৈরি হবে, দেখো এটা এব্রোখেব্র মনে হচ্ছে, এই যে এব্রোখেব্র যে ভূমিরূপটা তৈরি হবে, এই ধরনের যে ভূমিরূপটা, সেই ভূমিরূপটাকে বলা হচ্ছে রসে মতানে। ভূবিজ্ঞানী শশার 1804 সালে এই ভূমিরূপের নামকরণ করেন এবং একে দূর থেকে দেখতে মনে হয় যেন একটা ভেড়া শুয়ে রয়েছে এবং তার মাথার মতন একে দেখায়, তাই একে শিপরক ভূমিরূপও বলা হয়। আর অনেক সময় প্রশ্ন আসে যে রসে মতানে শব্দের অর্থ কি? রসে মতানে শব্দের অর্থ হয়ে যাবে ভেড়ার মাথা। তাহলে এই ছিল বন্ধুরা আমাদের হিমবাহ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান তোমরা ভালো করে দেখে নাও এবং এটাকে নোট ডাউন করে নিতে পারো। তোমাদের যদি পরীক্ষায় এসে থাকে যে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ, তাহলে তোমরা এই যে ভূমিরূপগুলো আমি বর্ণনা করলাম তার মধ্যে যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ তোমাদের যেগুলো সহজ বলে মনে হয় সেগুলো তোমরা তোমাদের পরীক্ষার হলে লিখে আসবে সুন্দর করে চিত্রসহ। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও। তোমরা যারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এই ধরনের ভিডিও তোমরা আগামীতে আরও পেয়ে যাবে।